আগামীকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সব রাজনৈতিক দলের স্বাক্ষরের মধ্য দিয়ে আগামী বাংলাদেশের জন্য এটি জাতীয় সনদে পরিণত হবে। তবে শেষ মুহূর্তে এসে জুলাই সনদের বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে তৈরি হয়েছে মতপার্থক্য। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না এমনটি জানিয়েছে এনসিপি। অন্যদিকে বিএনপি বলছে জুলাই সনদের আইনি ভিত্তি নির্ভর করবে জাতীয় সংসদের উপর। জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে জামায়াতে ইসলামী। এমন বাস্তবতায় জুলাই সনদের ভবিষ্যৎ কোন দিকে গড়াচ্ছে, এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জয়ী, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা। জুলাই সনদ শেষ পর্যন্ত দ্বিমত সমাধান কোথায়, এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই সঙ্গে আরও আছেন রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। সারওয়ার তুষার, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম, এনসিপির তরফ থেকে জানানো হলো আইনি ভিত্তি ছাড়া তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না। সে সঙ্গে 3টি শর্ত জুড়ে দিয়েছেন আপনারা। তাহলে জুলাই সনদের ভবিষ্যৎ কোন দিকে গড়াচ্ছে? আপনাকে ধন্যবাদ। জুলাই সনদটা কিন্তু ইতিমধ্যে প্রণীত হয়ে গেছে, সবাই ঐক্যমত্য হয়েছে দীর্ঘ আলোচনার পরে। এখন স্বাক্ষর করার প্রশ্ন। আপনি আমাদের ব্যাপারে যেটা বললেন সেটাকে একটু রিফ্রেম করি। আমরা বলেছি যে আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার পর স্বাক্ষর করব। স্বাক্ষর করবো না সেরকম না, আইনি ভিত্তিটা নিশ্চিত হওয়ার পরে, কারণ এটাই আমাদের কনসিস্টেন্ট পজিশন। আগামীকাল মানে যে স্বাক্ষর অনুষ্ঠান রয়েছে তার অংশীদার আপনারা হচ্ছেন, এটাই আমাদের কনসিস্টেন্ট পজিশন যে আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে জুলাই সনদের। কেন আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে? এই যে বিএনপির কে কোট করে আপনি যে কথাটা বললেন, ঠিক এই কারণে বিএনপি কি বলেছে যে আগামী সংসদ করবে আইনি ভিত্তি নিশ্চিত। কিন্তু আমরা মনে করি যে আগামী সংসদের কাছে করলে এটা স্রেফ একটা সংশোধনী হবে। ওয়ারেজ আমরা যে আলোচনাগুলো জুলাই সনদের ভিতরে অন্তর্ভুক্ত করেছি এগুলো সবই আসলে সংশোধনীর চেয়ে অধিক, যেটা পার্লামেন্টের মধ্য দিয়ে করলে বেসিক স্ট্রাকচারের যে একটা আইন আছে বা নিয়ম আছে সেটার কারণে এগুলো সবই বাতিল হয়ে যেতে পারে। এবং আমরা বিএনপিকে সবসময় বলেছি যে তাদের নিজেদের ইতিহাসের দিকে যদি তারা তাকায় তাহলেও এটা পরিষ্কার হয়। যেমন জিয়াউর রহমান সাহেব, তিনি ক্ষমতায় এসেছেন, আসার পরে তিনি প্রোক্লেমেশন অর্ডার দিয়েছেন। প্রোক্লেমেশন অর্ডারের মাধ্যমে তিনি অনেকগুলো সাংবিধানিক পরিবর্তন করেছেন এবং সেগুলো করার পরে তিনি গণভোট করেছেন। গণভোট করার পরে তিনি যখন পার্লামেন্টে গিয়ে পঞ্চম সংশোধনী করলেন, পঞ্চম সংশোধনীর মধ্যে দিয়ে ওই যেগুলো আগে পরিবর্তন করেছেন সেগুলোকে তিনি অন্তর্ভুক্ত করলেন। এই যে সংসদে গিয়ে আইনি ভিত্তি নিশ্চিত করবো যে কথাটা বলছে, একই ধরনের কাজ করলেন। ফলে যেটা হয়েছে, আজকে পঞ্চম সংশোধনীর স্ট্যাটাস কি? আজকে পঞ্চম সংশোধনীর স্ট্যাটাস হচ্ছে এটা অবৈধ। আওয়ামী লীগ সেটাকে অবৈধ করে দিয়ে গেছে। এইটাই হচ্ছে আপনার পার্লামেন্টে করার প্রবলেম। তাহলে সারওয়ার তুষার, আপনারা কি বিএনপির উপর আস্থা রাখতে পারছেন না? বিএনপির উপর আস্থা রাখার প্রশ্ন না, এটা হলো পদ্ধতির প্রশ্ন। আর বিএনপির উপর আস্থা না রাখার যথেষ্ট কারণ আছে তো, অনেকগুলো। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে যে আপনারা কিভাবে নিশ্চিত হলেন যে আগামী সংসদে বিএনপি যাবে? আপনারা তো নির্বাচিত হয়ে সংসদে যেতে পারেন। বিএনপি কিভাবে নিশ্চিত হচ্ছে তারা যাচ্ছে? তারা যে এত বিএনপি তো বলেনি তারা বাস্তবায়ন করবে, তারা বলছে আগামী সংসদ বাস্তবায়ন করবে। আমরাও একই কথা বলছি যে আগামী সংসদে করা যাবে না। যে আলোচনা আমি করছিলাম ওটা একটু শেষ করি, তাহলে এটা একটু মেক সেন্স করবে। যে জিয়াউর রহমান সাহেব অনেকগুলো ভালো পরিবর্তন করেছেন, যেমন এর মধ্যে বহুদলীয় গণতন্ত্র ছিল, যেমন বাংলাদেশি জাতীয়তাবাদ ছিল, এগুলো সাংবিধানিক পরিবর্তন উনি করেছেন। কিন্তু এই এত বড় পরিবর্তন উনি আবার ওই পার্লামেন্টের খোপের ভেতরে, সংশোধনীর ভেতরে ঢোকানোর কারণে যেটা হয়েছে, এটা পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এসে এটাকে অবৈধ ঘোষণা করেছে। বলে কেন করেছে? যে এইগুলো 72 সংবিধানের বেসিক স্ট্রাকচারের পরিপন্থী, এটাই ছিল তাদের বক্তব্য। এখন এই ইতিহাসটা যদি বিএনপি খেয়াল করে, আজকে আপনি এতগুলো পরিবর্তন করবেন এবং সেটাকে যদি সংশোধনীর স্ট্যাটাস দেন, অষ্টদশ সংশোধনী ভাবে যদি বলেন, সপ্তদশ সংশোধনী পরে এবং 72 সংবিধানের ওই বেসিক স্ট্রাকচারের অধীনে যদি এগুলো থাকে, তাহলে কিন্তু একই জিনিস ঘটবে। এই কারণে আমরা বলেছি আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তিটা আগে নিশ্চিত করতে হবে। এবং সেটার রাস্তা হচ্ছে, যেটা দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়ে সবাই মানে এই ব্যাপারে একমত হয়েছে, যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দেয়া হবে, তারপরে গণভোট করা হবে। সেটা ইলেকশনের দিন করা হোক, অসুবিধা নেই, মানে একই সাথে সাধারণ নির্বাচনের দিন একই সাথে। এবং পরবর্তী পার্লামেন্ট শুধুমাত্র এটাকে কনস্টিটিউশনালাইজ করবে, কনস্টিটিউশনের ভেতরে ঢোকাবে, আর কিছু না। মানে তারা আলাদা করে এটাকে আইনি ভিত্তি দেওয়ার কিছু নাই। গণভোটের মধ্যে দিয়ে এটা যখন জনগণ অনুমোদন করছে, তখন এটা অলরেডি মানে অনুমোদন হয়ে যাচ্ছে। তাহলে কি আপনি স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডারের মধ্যে দিয়ে বাস্তবায়নের কথা বলছেন? আইনি ভিত্তির বিষয়ে কনস্টিটিউশনাল অর্ডার শব্দটা নিয়ে অনেকের আপত্তি। আমরা বলেছি ঠিক আছে, এটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। আপনি যে গণভোটটা দেবেন, এটা গণভোটের সিদ্ধান্ত এসেছে, তো সব দল একমত হয়েছে। এই গণভোট আপনি কোথা থেকে দেবেন? এটা কি আমাদের বাংলাদেশে এক্সিস্টিং কোনো আইনে আছে? নাই। এবং এই গণভোটটা হচ্ছে যেটা কমিশনে আলোচনা এসছে, এটাকে বলা হয় কনস্টিটিউয়েন্ট পাওয়ার বা গাঠনিক ক্ষমতা। এটা দেওয়ার কোনো কনস্টিটিউশনাল ফ্রেম এই মুহূর্তে আমাদের নাই। তো না থাকার মানে হচ্ছে আপনাকে একটা
সনদ বাস্তবায়ন আদেশ দিতে হবে, সেটা আবার অধ্যাদেশ দিয়ে হবে না, কারণ অধ্যাদেশ দিয়ে আপনি বড় সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। এগুলো খুব মানে টেকনিক্যাল আলোচনা হলেও এগুলোই আসলে পরবর্তীতে আপনি আপনার এই যে সবাই মিলে আলোচনা করে যে পরিবর্তনগুলো আনলো, এগুলো আপনি ধরে রাখতে পারবেন কি পারবেন না সেগুলো নির্ভর করে এই জিনিসগুলো। কিন্তু আমরা যদি অন্তর্বর্তী সরকারের জুরিসডিকশন নিয়ে প্রশ্ন রাখি, বড় সাংবিধানিক পরিবর্তন করার জুরিসডিকশন কি অন্তর্বর্তী সরকারের আছে? অন্তর্বর্তী সরকার এটা আয়োজন করবে, এই জন্যই তো আমরা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের কথা বলছি, এই জন্যই তো গণভোটের কথা বলছি। গণভোটের মানে হচ্ছে জনগণ হচ্ছে সার্বভৌম ক্ষমতার, মানে যেটা আমরা গণঅভ্যুত্থানের রেফারেন্স থেকে বলি যে সার্বভৌম ইচ্ছা জনগণের। দেখবেন আপনি আদালতকে যখন জিজ্ঞেস করা হয়েছে, আপনি যে প্রশ্নটা করলেন একই ধরনের প্রশ্ন আদালতে একজন করেছেন যখন যে 106 কে চ্যালেঞ্জ করে, তখন কিন্তু আদালত এই কথাটাই বলেছেন যে এই সরকার জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত সরকার। এই কথাটা কিন্তু বলেছেন আদালত, একদম আদালতের বক্তব্য এটা। ফলে এই যে জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত একটা সরকার, ফলে এই সরকারের মানে পিপলের সভরেন উইলের এক্সপ্রেশন হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই পরিস্থিতিটা আয়োজন করবেন এবং করার পদ্ধতি হচ্ছে আপনার এই যে গণভোট মানেই হলো জনগণ আপনাকে এই সাংবিধানিক পরিবর্তনটা করার এখতিয়ার দিচ্ছে, এবং অন টপ অফ দ্যাট আগামী পার্লামেন্টকে আপনি তার সাধারণ যে আইন প্রণয়ন করার ক্ষমতা থাকে এটার বাইরেও একটা এক্সট্রা ক্ষমতা দিচ্ছেন ফর দ্য টাইম বিং, সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার। কিন্তু স্যার আপনি কি নিশ্চিতভাবে বলতে পারেন যে গণভোটের মধ্য দিয়ে সঠিক সমাধান আসবে? আমাদের দেশে 3বার গণভোট হয়েছে, 77-এ একবার, 85-তে একবার এবং সবশেষ 91-তে। দুটি গণভোট বলা হয় যে বিতর্কিত এবং 91-এর গণভোটকে বলা হয় যে আনুষ্ঠানিকতা ছাড়া কিছুই না। এবার আসলে গণভোটেই যে সমাধান আসবে সেই নিশ্চয়তা কিভাবে পাচ্ছেন? এবারের গণভোট ওই যে গত 3টা গণভোটের কথা বলেন তার তুলনায় তাৎপর্যগত দিক থেকে খুবই আলাদা রকমের। সেগুলো ছিল একটা প্রশাসনিক গণভোট আর একটা ছিল সংশোধনীকে মানে আনুষ্ঠানিকতা দেওয়ার জন্য একটা গণভোট, যেটা আপনি বললেন। দুটো ছিল প্রশাসনিক এবং সেগুলো বিতর্কিত ডেফিনেটলি, আপনি যেটা বললেন, এবং আরেকটা ছিল হচ্ছে আনুষ্ঠানিকতা। কিন্তু এই গণভোটটা হচ্ছে যখন আপনি একটা সাংবিধানিক ব্যবস্থা বা শাসনতান্ত্রিক ব্যবস্থাকে বড় ধরনের পরিবর্তন করতে চাচ্ছেন, তখন আপনি এই গণভোটটা মানে করার কথা ভাবছেন। এবং বাংলাদেশের ইতিহাসে এই ধরনের গণভোটের কোনো ইতিহাস নাই, অন্যান্য অনেক দেশে আছে। যে ইতিহাসের কথা আপনি বলছেন যে এই ধরনের গণভোটের ইতিহাস নেই, তাহলে বিগত সময়ের মডেল থেকে তাহলে এবারের গণভোট ভিন্ন হচ্ছে আমরা ধরে নিতে পারি। কেমন হতে পারে, বিষয়বস্তু কেমন হবে, 84টি প্রস্তাব আসলে কিভাবে গণভোটে ইনক্লুড করা হবে? জনগণ তো 84টা প্রশ্ন আলাদা করে হ্যাঁ বা না বলবে না। জনগণ জুলাই সনদের উপরে গণভোট করবে যে আপনি কি এই জুলাই সনদ অনুমোদন করেন কি করেন না। যেমন ধরুন জিয়াউর রহমান যে 19 দফার উপর গণভোট করেছেন, সেখানে কিন্তু জনগণ এটা বলে নাই যে আমি এই 7টাকে একমত, ওই 12টাতে একমত না, এভাবে বলা যায় না। উনার নীতি এবং কর্মপরিকল্পনার উপর আমি আস্থা রাখি। কিংবা অনেক দেশে আপনি দেখবেন গণপরিষদের সংবিধান বানানোর পরে সেই সংবিধান গণভোটে পাঠানো হয়, তখন কি জনগণ বলে আমি অমুক ধারার সাথে একমত, অমুক ধারার সাথে একমত না, এভাবে বলে না। কেন? কারণ এর আগেই আপনি জনগণকে নানা প্রক্রিয়ায় আসলে যুক্ত করেছেন। এই যে কমিশনে আমরা এতগুলো রাজনৈতিক দল এত লম্বা সময় ধরে বসেছে, তারা কিন্তু জনগণকে প্রতিনিধিত্ব করে। ফলে তারা যেহেতু এখানে এইটার ব্যাপারে মতামত দিয়েছে এবং এরপরে আবার আপনি গণভোট ডেকেছেন, ফলে জনগণের এটার মধ্যে এক ধরনের অংশগ্রহণ আছে। এবং এই কারণে আর জনগণ কি 84টি সংস্কার প্রস্তাব সম্পর্কে অবগত? এই যে ধরেন এখন সিদ্ধান্ত হয়ে গেলে তো নির্বাচন কমিশন ওয়েবসাইটে দেবে, আবার এটা নিয়ে সরকার বুকলেট করবে, প্রজ্ঞাপন করবে, এটা নিয়ে পত্রপত্রিকায় আপনারা টেলিভিশনে প্রচার করবেন, বাংলাদেশ টেলিভিশন আছে, তারা প্রত্যেকটা ধারা ধরে ধরে সব করা হলো আপনার কথা মতো। কিন্তু তারপরে যদি গণভোটে ফলাফল না এলো, তাহলে কি জুলাই সনদ ভেস্তে যাবে? আমি মনে করি যে গণভোটের ফলাফল না হওয়ার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দল এটার ব্যাপারে গণভোটের সমাধান না এলে বিকল্প কি থাকবে? গণভোটে অবশ্যই সমাধান আসবে। এবং যদি না আসে, তর্কের খাতিরে যদি ধরে নেই না এলো, যদি না আসে তাহলে বুঝতে হবে যে পরিস্থিতি ভিন্ন রকম। কিন্তু আমি সেরকম কোনো মানে ন্যূনতম সম্ভাবনা দেখি না। কমিশন যখন গঠন হয়েছিল তখন তো আমরা সবাই আশাবাদী ছিলাম যে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারবে, কিন্তু 8 মাসের দীর্ঘ প্রচেষ্টার পরও তো আমরা দেখছি যে ঐকমত্যে পৌঁছাতে পারে অনেক দূর পর্যন্ত ঐকমত্য এসেছে, কিন্তু ঐকমত্য যেটুকু আপনি এসেছেন সেটুকু আপনি লিখতে চাচ্ছেন না। যেমন ধরেন এই যে 3টা জিনিস আমি বললাম, জুলাই সনদ আদেশ, তারপরে গণভোট এবং তারপরে আছে আপনার আগামী সংসদের দ্বৈত ভূমিকা, এই জিনিসটা তো সবাই ঐকমত্য হয়েছে এবং এটা দিয়ে আলোচনা শেষ হয়েছে। তাহলে আপনি সনদের যে টেক্সটটা সবার কাছে দিয়েছেন সেখানে অঙ্গীকারনামা এই কথাটা লেখা থাকবে না? এই কথাটা লেখা নাই। তো যেটুকু আপনি একমত হয়েছেন সেটুকু আপনি লিখতে চাচ্ছেন না, মানে আপনি কোনো একটা ফাঁকি রাখতে চাচ্ছেন। এর আগে আমি আপনাকে বলি যে জুলাই ঘোষণাপত্র যখন হয়, আমাদের কাছে যে খসড়াটা দেওয়া হয়েছিল এবং যেটা ওখানে পাঠ করা হয়েছিল দক্ষিণ প্লাজায় পার্লামেন্টে, দুটো কিন্তু কমপ্লিটলি আলাদা, মানে অনেক ধরনের চেঞ্জ আছে। এবং এই যে সনদের যে ঐতিহাসিক যে প্রেক্ষাপটটা তারা বর্ণনা করেছে এই সনদের মধ্যে, ডকুমেন্টের মধ্যে, সেখানে শুরুতে ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। এখন যেটা ফাইনাল করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে কথাটা নাই। তাহলে এই গণঅভ্যুত্থানটা আপনি মাত্র 1 বছর হয়েছে, আপনি জানেন, আমি জানি, সবাই জানি যে এটা এই গণঅভ্যুত্থানটা করেছে ছাত্র জনতা, কিন্তু আপনি এখনই এটাকে এমন একটা ফ্লেভার দিচ্ছেন যেটা রাজনৈতিক দলগুলো করেছে। এটা কিন্তু রাজনৈতিক দলগুলো করে নাই। এটা একটা খুব সিরিয়াস প্রশ্ন। রাজনৈতিক দলগুলোর
অংশগ্রহণ ছিল, কিন্তু এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান। আপনি যদি এটা এইভাবে ফ্রেমিং না করেন তাহলে এটা ইতিহাস বিকৃতি হচ্ছে। এই যে ফাঁকিগুলো রাখা হচ্ছে এটা তো ভালো কোনো নজির না, এবং এই ফাঁকিগুলো রেখে আমরা জীবদ্দশাতেই যদি দেখি যে এই ডকুমেন্টের মধ্যে 1 বছরের মাথায় এরকম ইতিহাস বিকৃতি হয়েছে, পরে তো আরো বেশি হবে। এ কারণে আমাদেরকে এই যে শর্তগুলো যেটা আপনি বলছেন, এই শর্তগুলো দেওয়ার কোনো বিকল্প আমরা দেখছি না। ধন্যবাদ জানাচ্ছি সারওয়ার তুষার। রাশেদ খান, গতকাল রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা যেমনটি বলেছিলেন যে জুলাই সনদের বিষয়টি স্বর্ণাক্ষরে লেখা থাকবে, ছাত্র জনতার যে অভ্যুত্থান তার পরবর্তী অধ্যায় হিসেবে এটি সঠিকভাবে রচিত হলো। কিন্তু আমরা ঠিক আগের দিন এসে দেখছি যে রাজনৈতিক দলগুলো এখনো ভিন্ন ভিন্ন অবস্থানে দাঁড়িয়ে আছে, এবং সারওয়ার তুষার যেমনটি বলছিল সব রাজনৈতিক দল আসলে সব বিষয়ে যে একমত হবে তারও আসলে কোনো বাস্তবতা নেই। তাহলে যে বিষয়গুলো আসলে একমত হয়েছে সেগুলো নিয়ে কেন নির্ধারণ করা গেল না? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। দেখেন, এনসিপি যদি তাদের বক্তব্য ক্লিয়ার করে যে গণভোটে কি আসলে এই যে যতটুকু আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, এনসিপিরও দু একটা থাকতে পারে, অন্য দলের আছে, তো এই নোট অফ ডিসেন্ট সহ কি আসলে গণভোটে যাবে, নাকি আসলে যখন গণভোটে যাবে তখন এই নোট অফ ডিসেন্ট এটা আসলে আর থাকবে না? আমি তাদের আজকের বক্তব্য শুনে এরকম মনে করলাম যে যখন গণভোটে যাচ্ছে তখন আর এই নোট অফ ডিসেন্ট থাকে না, এমনটাই আমার কাছে মনে হয়েছে। তো যাই হোক, দেখেন, আমরা 9 মাস আলোচনা করলাম কেন? কারণ আমরা কেউ একটা দল করি না, আমরা প্রত্যেকে আলাদা আলাদা দল করি, আমাদের কর্মসূচি, লক্ষ্য, উদ্দেশ্য আলাদা আলাদা। অন্যথায় আমরা তো সবাই বিএনপি করতাম বা এনসিপি করতাম, তাই না? ভিন্ন মত আছে বলেই, ভিন্ন আদর্শ আছে বলেই আমরা ভিন্ন ভিন্ন দল করি। এখন যদি আপনি এই 9 মাসের আলোচনার পরে এসে বলেন যে এখন যদি একটি গণভোট হয়ে যায় তাহলে এই নোট অফ ডিসেন্ট এটা থাকবে না, তাহলে তো আসলে ওই বিষয়টা আসলে অন্যরকম হয়ে যায়। তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে উদাহরণটা দিলেন যে 19 দফার উপরে গণভোট, দেখেন তখন তো আর এই ধরনের ঐক্যমত কমিশন হয়নি, আলোচনা হয়নি, যে কারণে এই 19 দফা নিয়ে কোনো ধরনের ভিন্নমত ছিল না। যদি ভিন্নমত থাকতো তো ওই সময়কার গণভোট অন্যরকম হতো। এখন নোট অফ ডিসেন্ট আছে, যদি আসলে এই নোট অফ ডিসেন্টকে আপনি বাদ রেখে শুধুমাত্র ঐক্যমত যতটুকু বিষয়গুলোতে আমরা হয়েছি সেইটাতে ভোট করেন, আমার কাছে মনে হয় না কোনো দল আপত্তি করবে। আপনি করতে পারেন, নোট অফ ডিসেন্টকে এক জায়গায় রাখেন, এবং প্রত্যেকটা দল প্রয়োজনে তার নির্বাচনী ইস্তেহারে এগুলো দিতে পারে, বিএনপি দিতে পারে, এনসিপি দিতে পারে, আমরা পারি, জামাত পারে। কিন্তু আপনি যদি মনে করেন যে না, এই নোট অফ ডিসেন্ট এটা আসলে গণভোটে আর প্রয়োজন নাই, এটাকে বাদ রেখেই, মানে বাদ বলতে যে আলোচনা করেছি এই আলোচনা মূল্যহীন, এখন জনগণের কাছে যাওয়া মানে এই নোট অফ ডিসেন্ট মূল্যহীন, তাহলে তো ওই 9 মাসের যে আলোচনা করলাম এটা ব্যর্থ, প্রয়োজন ছিল না। 9 মাস আগে আপনি গণভোট দিতেন। এখন এই যে আমরা বলছি যে, যেটা জামাত বলছে যে আগামী নভেম্বরে আপনার গণভোট, আর আমরা বলছি এই 4 মাসের মধ্যে 2টা ভোট কোনোভাবেই সম্ভবপর নয়। বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা আমরা সবাই জানি, পুলিশকে প্রশিক্ষণ দেওয়া, সরকারের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া, নির্বাচন কমিশনে যারা আছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, এই বিষয়গুলো এখনো শেষ হয়নি। শেষ হওয়ার আগেই যদি আপনি এই প্রশাসন, এই পুলিশ, এই র্যাব, এই আর্মিকে দিয়ে আপনি নভেম্বর ইলেকশন করতে যান, তো সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনটা আসলে আদৌ হবে কিনা সেটি নিয়ে সংশয় রয়েছে। যে কারণে অনেকে মনে করছে মূলত নভেম্বরে যারা ইলেকশন চাচ্ছে তারা মূলত ওই ফেব্রুয়ারি মাসে যে ইলেকশনটা হবে এই ইলেকশনটা চায় না। এখন অজুহাত তো দিতে হবে, তো সেই অজুহাতটা হলো যে গণভোট আগে হতে হবে। তো আপনি কেন নভেম্বরের কথা বলছেন? আপনি যেহেতু বলছেন যে 84টি বিষয়ে যেহেতু আমরা ঐক্যমতে এসেছি উইথ নোট অফ ডিসেন্ট, তো সেক্ষেত্রে ওই সময় বলতেন যে গণভোট হয়ে যাক। এই 9 মাসের আলোচনা যেহেতু হয়েছে, ভিন্ন মত যেহেতু আছে, এই ভিন্ন মতকে আপনাকে মূল্যায়ন করতে হবে। এখন আপনি চাইলেও বলতে পারেন না যে এখন গণভোটে গেলে আপনি এই আলোচনার কোনো গুরুত্ব নাই। তাহলে আমার প্রশ্ন এইখানে যে তাহলে আলোচনার প্রয়োজন ছিল না? এই 9 মাসে সরকার অনেক সংস্কার করতে পারত। দেখেন, আমরা যে সময় ঐক্যমত কমিশন গঠিত হয় প্রত্যেকটা দলের কাছে আহ্বান করা হয়েছিল যে আপনাদের প্রস্তাবটা দেন। আমরা প্রত্যেকটা দল সরকারের কাছে, কমিশনের কাছে আমরা প্রস্তাব দিয়েছি। আমরা সেই সময় বলেছিলাম যে যতগুলো বিষয়ে প্রত্যেকটা দল ঐক্যমতে এসেছে আপনারা সবগুলো কাগজ বা প্রস্তাবনা একটা জায়গায় করেন, এর মধ্যে যতটুকু আমরা সবাই ঐক্যমতের জায়গায় আছি এতটুকু সংস্কার করেন, বাস্তবায়ন করেন। সরকার করে নাই, সরকার পণ্ডিতি করে তারা এই যে 9টা মাস আলোচনা করলো, এই আলোচনা তো এখন মূল্যহীন মনে হচ্ছে আমার কাছে, যদি এনসিপির বা জামাতের কথাগুলো আমরা এখন গুরুত্ব সহিত দেখি। তো আমার কাছে মনে হয় একটা হইতে পারে, সেটি হলো যে নোট অফ ডিসেন্ট যেভাবে আছে সেভাবেই রেখে
আপনার যতটুকু আমরা ঐক্যমতে পৌঁছেছি সেইটা সহ একটা গণভোটে যাওয়া এবং জাতীয় নির্বাচন যেদিন হবে, যেটা তুষার ভাই বললেন, একই দিনে এই জুলাই জাতীয় সনদের উপর গণভোটটা করা। আর যদি আপনি এখন মনে করেন যে নোট অফ ডিসেন্টের আসলে প্রয়োজন নাই, অথবা ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আর একটা বক্তব্য দেওয়া হয়েছিল, যদিও গতকাল সে বিষয়ে কোনো আলোচনা হয়নি, তারা বলেছিল যে নোট অফ ডিসেন্ট গুলো আমরা একদিকে রাখবো, আর একদিকে যতটুকু আমরা ঐক্যমতে এসেছি, অর্থাৎ গণভোট দুইটা বিষয়ের উপরে। তো এই ক্ষেত্রে ঐক্যমত কমিশনের সাথে অনেকের কথা হয়েছে, আমিও কথা বলেছি। দেখেন, মনে করেন বিএনপি যে বিষয়গুলোতে ঐক্যমতে এসেছে, তাই না, এখন বিএনপি তো যখন তার দলে ভোট চাওয়ার জন্য মানুষের দ্বার প্রান্তে যাবে, ঠিক একইভাবে কিন্তু তারা বলবে যতটুকু বিষয় আমরা ঐক্যমতে এসেছি তোমরা এর পক্ষে গণভোট দাও, তাই না? কিন্তু যদি আপনি দুইটা গণভোটটা করেন, তখন বিএনপি কি করবে? এই নোট অফ ডিসেন্ট সেটা তো সে মানে না, এই জন্যই তার আপত্তি থাকার কারণে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তখন তো শুধুমাত্র সে তার দলীয় প্রতীকের জন্য ভোট চাইবে, যতটুকু ঐক্যমতে এসেছে আর যতটুকু ঐক্যমতে আসে নাই, দুইটার জন্য তো ভোট চাইবে না। আর এইটা তো আসলে বাস্তবসম্মত না যে একদিকে আপনি হার পক্ষে ভোট চাইবেন আর একদিকে আপনি নার পক্ষে ভোট চাইবেন। এটা আসলে খুব একটা বাজে সিচুয়েশন তৈরি করবে। সেই জায়গায় সরকারের প্রতি আমাদের যে আহ্বান থাকবে, যে ভিন্নমত থাকবে, ভিন্নমতকে আপনার শ্রদ্ধা করতে হবে। এবং আপনি যদি মনে করেন যে একদিনে সব সংস্কার হয়ে যাবে, তাহলে আমাকে বলুন তো, সরকার এই তার 14 মাসে কতটুকু সংস্কার করেছে? 14 মাসে সরকারের 14 বার বিদেশে যাওয়া ছাড়া আর সংস্কার কি হয়েছে? রাস্তাঘাটে ট্রাফিক সমস্যার কোনো সমাধান হয়েছে? পুলিশের আপনি যে মনোবল বাড়াইতে চান, সেই মনোবল কি বেড়েছে? আগে যে পুলিশ 5 লাখ টাকা ঘুষ খাইতো, এখন খায় 10 লাখ টাকা। আগে যে পুলিশ 10 টাকা খাইতো, এখন খায় 20 টাকা, তাই না? এই ধরনের পরিবর্তনগুলো হয়েছে। আমি খুব প্রত্যাশা করেছিলাম এই গণঅভ্যুত্থানের সরকারের কাছে যে তারা দায়িত্ব নেওয়ার পরে দুর্নীতি বিরোধী অভিযান করবে। ওই আওয়ামী লীগের আমলে যে সকল আমলারা ছিল, কর্মকর্তা ছিল, তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করবে, আইনের মুখোমুখি করবে, দুদক তাদেরকে ঘেরাও করবে, পাকড়াও করবে। এটি কি করেছে? যারা 14 সালের, 18 সালের বা 24 সালের অবৈধ নির্বাচন করলো, তাদের কয়জনকে আপনি গ্রেপ্তার করতে পেরেছেন? এই যে যারা আপনার অর্থ পাচার করেছে, তাদের কয়জনকে গ্রেপ্তার করতে পেরেছেন? বরং এই প্রশাসনের কোনো পরিবর্তন করেন নাই। কিন্তু রাশেদ খান, ঐকমত্যে পৌঁছানোর এই যে আমরা যে সরকারের প্রচেষ্টার কথা আপনি বলছিলেন, জাতীয় ঐকমত্য কমিশন গঠন হলো, সরকারের তরফ থেকে আমরা প্রচেষ্টা দেখেছি, না পৌঁছানোর দায় কি সরকারের উপর আসলে কোনোভাবে বর্তায়? নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর উপর দায় বর্তায়। দেখেন, আপনি কতটুকু ঐক্যমতে আসতে চান। এখন সরকারের পক্ষ থেকে 84টি প্রস্তাবনা আমাদের সামনে হাজির করা হয়েছে। সরকার যদি মনে করে যে সবাইকে এই বিষয়ে ঐক্যমত পোষণ করতে হবে, তো সেক্ষেত্রে তো আলোচনার প্রয়োজন ছিল না। আমি এই কথা বলছি। দলগুলোর প্রসঙ্গে আসি রাশেদ খান, রাজনৈতিক দলগুলো কি জাতীয় স্বার্থকে উপেক্ষা করে দলীয় স্বার্থ বড় করে দেখছে কিনা? প্রশ্নটি রাখছি আপনার কাছে। বিরতির পর আমি বিস্তারিত আলোচনায় ফিরবো। দর্শকদের সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন জেরুজালেম নিবেদিত দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। রাশেদ খান, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, জাতীয় স্বার্থ উপেক্ষা করে দলীয় স্বার্থকে বড় করে দেখছে কি রাজনৈতিক দলগুলো? 54 বছরের ইতিহাসে আমাদের রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছানোর নজির বিরল, কিন্তু আমরা তো গণ অভ্যুত্থান দেখেছি। গণ অভ্যুত্থানের স্পিরিটকে কেন আমরা ধরে রাখতে পারলাম না? ধন্যবাদ। দেখেন, দলগুলোকে সবসময় দোষারোপ করা হয়, কিন্তু বাংলাদেশের যে কোনো সংকটে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করে রাজনৈতিক দলগুলো। সরার ভাই যেটি বললেন যে রাজনৈতিক দলগুলো আসলে গণ অভ্যুত্থান করেনি, তারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান। দেখেন, গণ অভ্যুত্থান তো একদিনে আসেনি, 36 দিনে আসমান থেকে পড়েনি। এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট 2018 সালে আমরা তৈরি করেছিলাম, এবং সেই আন্দোলন যদি সফল না করতাম আজকের এই গণ অভ্যুত্থান হয় না। কিন্তু এই সরকার আমাদের সাথে সব থেকে বেশি বৈষম্য করেছে, তারপরে আমরা সরকার পতনের জন্য আন্দোলন করি নাই, আমরা সরকারকে সমর্থন দিয়েছি। দেখেন, ঐক্যমত কমিশনে এনসিপিকে সবসময় 3 নম্বর দল হিসেবে সরকার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, তাই না? কিন্তু এনসিপি তো আসলে এত বড় দল না। হ্যাঁ, গণ অভ্যুত্থানে তাদের সামনে যারা কয়েকজন নেতৃবৃন্দ আছে, তাদের ব্যাপক ভূমিকা আছে, কিন্তু আপনি যখন একটা ছোট্ট একটা দলকে আপনি বড় হিসেবে দেখাবেন, তখন আপনি ওই দলের বেশি ক্ষতি করবেন। বেলুন যেভাবে আসলে মানে বেশি ফুলাইলে ফেটে যায়, তো এনসিপির আসলে যে ধরনের নিজেরা পরিশ্রম করে বা ত্যাগ স্বীকার করে যে ধরনের অবস্থানে যাওয়া দরকার ছিল, সরকার তাদেরকে সেই অবস্থানে যেতে দেয়নি। কারণ বেশি এই যে আদর করেছে, তারা মনে করেছে যে আমরা তো অনেক বড় হয়ে গিয়েছি, তাই না? কিন্তু আসলে তো তাই না। এখন আমরা দেখতেছি এনসিপির কাছ থেকে মানুষ অনেক বেশি প্রত্যাশা করেছিল, কিন্তু সেই ধরনের সাংগঠনিক সক্ষমতা এনসিপি অর্জন করতে পারেনি সরকার। দেখেন, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের কথাই যদি বলি, আমাদের দল বাদ দিলাম, দেখেন এই দলটি তো আসলে এনসিপি থেকে অনেক বড় দল, তাই না?
তো এই দলটিকে আপনি মূল্যায়ন করেন না। জাতিসংঘে যখন গেলেন তখন তো আপনি 3টা দলকে নিয়ে গেলেন, কেন? বাকি দলগুলোর কি প্রয়োজন নাই? তো আমার প্রশ্ন হলো যে এই 3টা দলকে নিয়ে কেন আপনি ঐক্যমতে আসতে পারলেন না? গতকালও একজন বলছিল যে আপনি তো জাতিসংঘে 3টা দলকে নিয়ে গেলেন, আমরা মনে করেছিলাম যে আপনি হয়তো এই 3টা দলকে বুঝিয়ে একটা জায়গায় ঐক্যমতে আনতে পেরেছেন। এখন এই যে দলগুলো ঐক্যমতে আসতে পারতেছে না, দোষটা কার? দোষটা কি আমার, অন্য দলের? না, বরং বিএনপি, জামাত, এনসিপি যে 3টা দলকে সরকার সবসময় গুরুত্ব দিয়েছে, এর মধ্যে 2টা দল সবসময় বিএনপি যে জায়গায় রাজি হয়েছে মানে তার বিপরীতমুখী অবস্থানে গিয়েছে সেই 2টা দল। যদিও তুষার ভাই আসলে প্রথম দিন যে বক্তব্যগুলো দিয়েছিল আমি খুব ইতিবাচক ভাবে নিয়েছিলাম। তারা বলল যে হ্যাঁ, একই দিনে গণভোট এবং একই দিনে জাতীয় নির্বাচন হতে পারে, আজকেও তিনি বললেন। কিন্তু পরবর্তীতে আবার আপনার কয়েকটা বক্তব্যে আমরা দেখলাম যে এনসিপি নেতৃবৃন্দ, যেটা ঐক্যমত কমিশনে বলছে, না গণভোটটা আগে হইতে হবে। মানে আমি আসলে বুঝলাম না যে বিএনপি শুরুতে আসলে গণভোটে রাজি হচ্ছিল না, তো বিএনপি যখন রাজি হইলো তখন এনসিপি আবার ইউটার্ন নিল, জামাত আবার ইউটার্ন নিল। মানে এইটা একটা প্রবলেম। মূলত আমার কাছে যেটি মনে হয় যে হ্যাঁ, রাজনীতিবিদদের অবশ্যই সমস্যা আছে, কিন্তু রাজনীতিবিদরা সবসময় আপনার ভূমিকা রেখেছে। আরেকটা বিষয় অ্যাড করি, দেখেন এই যে সরকার, এই সরকার তো আসলে নাহিদ ইসলামরা গঠন করেছে, তাই না? যখন নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং যখন আসলে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়নি, তখন আপনি নিশ্চয়ই জানেন যে 6 সদস্য বিশিষ্ট একটি লিয়াজু কমিটি গঠিত হয়েছিল এবং নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে তিনি প্রেস ব্রিফিং করে নিজে বলেছিলেন যে এই লিয়াজু কমিটির পরামর্শেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এখন সেই সরকারের সাথে তাদের কি দূরত্ব হলো যে আজকে সরকার জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে, সেখানে তারা যাবে না। দেখেন, এই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করার ইঙ্গিতটা আসলে কি? যদি আমরা এই সনদে সবাই স্বাক্ষরটা না করি, তাহলে মূলত পতিত স্বৈরাচারকে এক ধরনের সুযোগ দেওয়া হবে। পতিত স্বৈরাচার এবং ভারত কি চায়? আমাদের ভিতরে অনৈক্য। এবং আপনি চাচ্ছেন কি? আপনি চাচ্ছেন যে আমরা শতভাগ ঐক্যমতে আসব। আমরা তো আসলে ভিন্ন মতের দল করি, আমাদের এজেন্ডা বলেন, কর্মসূচি বলেন, লক্ষ্য বলেন, উদ্দেশ্য বলেন, এগুলো তো আলাদা আলাদা। তারপরেও এই যে 80% ঐক্যমতের জায়গায় দলগুলো এসেছে, এর জন্য কি আপনি ধন্যবাদ দিবেন না? মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আসলে বিষয়টা উপলব্ধির জায়গায় এনেছেন, যে কারণে তিনি গতকাল সবগুলো দলকে ডেকে তিনি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এইটা আমার কাছে মনে হয় প্রথম যে আমরা সবাই 9 মাস ধরে আলোচনা করেছি এবং আমরা মোটামুটি একটা ঐক্যমতের জায়গায় এসেছি। প্রধান উপদেষ্টার বক্তব্য যদি আমি অ্যানালাইসিস করি, আমার কাছে মনে হয়েছে যে নোট অফ ডিসেন্ট যারা দিয়েছে তাদের প্রতি তিনি শ্রদ্ধা জানিয়েছেন এবং তারপরেও দলের বাইরে বা স্বার্থের বাইরে গিয়েও অনেক কিছু ছাড় দিয়েছে। এবং আমি শেষ করে দিই, বিএনপি যেমন আপনার 10 বছরের জায়গায় তো তারা আসলে ঐক্যমতের জায়গায় ছিল না, ছাড় দিয়েছে। এমনকি বিএনপি 106 সংবিধানের 106 অনুযায়ী হাইকোর্টের মতামতের কথা বলছিল, সেটা ছাড় দিয়েছে। এনসিপিকেও ধন্যবাদ জানাই যে তারাও গণপরিষদের যে আলোচনা ছিল সেটা তারা ছাড় দিয়েছে। জামাতও বিশেষ সাংবিধানিক অর্ডার এটাও ছাড় দিয়েছে। সব মিলে এই যে ছাড় দিয়ে আমরা একটা জায়গায় এসেছি, আমার কাছে মনে হয় আমাদের হাতে, আমাদের সামনে এখন সুবর্ণ সুযোগ এসেছে। আগামীকাল প্রত্যেকটা দলের উচিত হবে এই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করা, অন্যথায় পতিত স্বৈরাচার এবং ভারত ব্যাপকভাবে চক্রান্ত সৃষ্টির সুযোগ পাবে। সার্ভার তুষার, যেমনটি রাশিদ খান বলছিল যে আমাদের সামনে সুবর্ণ সুযোগ এসেছে, সেই সুযোগ আমরা নষ্ট করতে যাচ্ছি কিনা, সে সঙ্গে আরো কিছু অভিযোগ করেছে রাশিদ খান। আমি যদি এক এক করে তুলে ধরি, সরকারের আনুকূল্য পাচ্ছে এনসিপি এবং গণভোটের বিষয়ে বিএনপি রাজি হওয়ার পর এনসিপি ইউটার্ন নিয়েছে, সবকিছু মিলিয়ে। এবং আরো একটি প্রশ্ন তিনি অভিযোগ করছিলেন যে সরকারের সাথে কোনো দূরত্ব তৈরি হয়েছে কিনা, সব মিলিয়ে যদি বলেন। এক নম্বর কথা হচ্ছে যে অবশ্যই এটা সুবর্ণ সুযোগ এবং সেই সুবর্ণ সুযোগকে আমরা তো আপহোল্ড করি বলেই আমরা বলছি যে এই সুবর্ণ সুযোগকে আর এটাকে 90 রিপিট করা যাবে না। 90 অনেক রাজনৈতিক দলগুলো মিলে একটা রূপরেখা বানিয়েছে, এটা পরে কিছুই হয় নাই। এবং আপনি এখন সাইন করবেন, আমরা এটা প্রায় সাদা খাতা সাইন করার মতো, যে কিভাবে সনদটা বাস্তবায়ন হবে এটা না জেনে আমরা যখন সাইন করে ফেলবো, তখন আসলে আমরা এক ধরনের জনগণ যদি পরে আমাদেরকে প্রশ্ন করে যে এই যে জিনিসগুলো বাস্তবায়ন হবে না আপনি জানতেন, তাহলে আপনি কেন সাইন করলেন, এই কথাটা আসবে। এই কারণে আমরা এই জিনিসটা নিশ্চিত, আমরা বলেছি যে 100% আমরা সাইন করবো। কিন্তু এই বিশেষত যখন আপনার খুব নিকট অতীতে এই উদাহরণ আছে যে তারা একরকম খসড়া পাঠিয়েছে, আরেক রকম পাঠ করেছে, আরেক রকম চূড়ান্ত খসড়া যেটা পাঠ করেছে, এইটা আমাদের চোখের সামনে আছে। এই কারণে আমরা এই সাবধানতাটা অবলম্বন করছি। আমরা আশা করি যে সরকার ইতিবাচকভাবে সাড়া দিবে, সাড়া দিলেই এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এর বাইরে সরকারের আনুকূল্য আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদেরকে প্রতি পদে পদে আরো আসলে বাধা সৃষ্টি করা হচ্ছে। যেমন আমাদের প্রতীক নিয়ে এখন একটা, আপনি জানেন যে আমাদের নির্বাচনী প্রতীক
আমরা তো এখন বলেন আমরা চাই আমরা নির্বাচনে যেতে, অথচ নির্বাচন কমিশন চাই আমরা যেন নির্বাচনে না যাই। এই জন্য আমাদের প্রতীক কমিশন তো আপনাদের কাছে 50টা অপশন দিয়ে রেখেছে। না এই 50টা এইটা তারা যখন প্রথম আলোচনা করে তখন বলেছে যে এই শাপলা থাকবে, এইটা তাদের খসড়ায় ছিল, এটা জেনেই কিন্তু আমরা শাপলার জন্য আবেদন করি এবং তারপর এটা এখান থেকে সরাই। যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। আমি বলছি যে না, আনুকূল্যের অভিযোগটা এটা একেবারেই অমূলক, বরং আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। লোকাল পলিটিক্সে এটা আরো বেশি ঘটছে, অনেক ধরনের হুমকি দেওয়া হচ্ছে এবং নতুন দল হিসেবে আমাদের যে সাংগঠনিক বিস্তৃতি ঘটানোর ক্ষেত্রে অনেক ধরনের ঝামেলা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সরকারের সাথে দূরত্ব কিংবা নৈকট্য এরকম না, আমরা একেবারে, আপনি মনে করে দেখেন, আমরা যখন জাতীয় নাগরিক কমিটি ছিলাম তখনই আমরা বলেছিলাম যে এই সরকারকে আমরা সমর্থন করি, অবশ্যই এটা আমাদের ঐতিহাসিক একটা আন্দোলনের ফসল একটা সরকার, কিন্তু তাকে আমরা অবশ্যই সবসময় জবাবদিহির আওতায় আনতে চাই। সরকার যে কোনো কিছু করবে আমরা সেটা মেনে নেব, এবং বিশেষত যখন তারা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কোনো কাজ করবে তখন তো আমরা সেটা মেনে নেব না, তখন আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক পজিশনটা ঠিক রাখবো। এবং সর্বশেষ আপনার আরেকটা ছিল সম্ভবত বিএনপি গণভোটে রাজি হওয়ার পর এনসিপি ইউটার্ন নিয়েছে। না বিএনপি, আমরা তো এখনো বলছি গণভোট করতে হবে, এবং আমরা যেদিন গণভোটের সিদ্ধান্তটা এসেছে সেদিন তো আমরা বললাম যে ইলেকশন, এখনো আমি বললাম এটাই আমাদের পজিশন, যে আজকে দেখেন আমরা কি গণভোটের সময় নিয়ে কোনো কথা বলেছি? আজকে যে আমাদের সংবাদ সম্মেলন হয়েছে, আমরা গণভোট ইলেকশনের দিন হোক আগে হোক ঐক্যমত্য ভিত্তিতে, এটা খুব বড় বিষয় না কবে গণভোট হচ্ছে, গণভোটটা হচ্ছে কোন প্রক্রিয়ায়, এবং সেই গণভোটের মধ্যে দিয়ে আনিত পরিবর্তন ধরে রাখাটাই হচ্ছে প্রধান চ্যালেঞ্জ। আপনি যদি এত বড় পরিবর্তনকে, যেটা আমি উদাহরণটা দিলাম জিয়াউর রহমান সাহেবের, এটা কিন্তু ইগনোর করার কোনো সুযোগ নাই। তিনি অনেকগুলো ভালো বড় পরিবর্তন করে আবার সেটাকে 72 সংবিধানের খোপের ভিতরে ঢুকিয়েছেন, তথা সংশোধনীর মধ্যে নিয়ে গেছেন। এখনো যদি আপনি এত বড় একটা পরিবর্তন, যেগুলো 72 সংবিধান, যেমন ধরেন আপনার 72 সংবিধানে কি আপার হাউসের ব্যাপারটা আছে, আপার হাউসে পিআর হবে কি হবে না সেটা ভিন্ন প্রশ্ন। আপার হাউস ব্যাপারটা তো নাই, আপার হাউস আপনি ইন্ট্রোডিউস করছেন, তো আপার হাউস যদি আপনি করার পরে এটাকে যদি আপনারা অষ্টাদশ সংশোধনী বলেন, তখন আদালতে যদি কেউ প্রশ্ন করেন যে এইটা কিভাবে করলেন, আপার হাউস তো নাই। কিংবা হাইকোর্টে বিকেন্দ্রীকরণ, এটা 8ম সংশোধনীতে এরশাদের আমলে এটাকে বাতিল করা হয়েছিল, আদালত বলেছিল এটা অসাংবিধানিক, কারণ আমাদের রাষ্ট্র একটা ইউনিটারি স্টেট, এক কেন্দ্রিক রাষ্ট্র, এখানে আপনি হাইকোর্টে বিকেন্দ্রীকরণ করতে পারবেন না, 72 বেসিক স্ট্রাকচার এটাকে সমর্থন করে না। তাহলে এখন আপনি আবার এটাকে নিয়ে এসেছেন, তাহলে আপনি 72 সংবিধানের যে বেসিক স্ট্রাকচারের অষ্টাদশ সংশোধনী হিসেবে যদি এটাকে স্থান দেন, তাহলে এই জিনিসটা আপনি পরবর্তীতে টিকিয়ে রাখতে পারবেন না, আউটরাইট পুরো জুলাই সনদকে বাতিল হয়ে যেতে পারে ভবিষ্যতে। এই জন্য আমরা চাচ্ছি যে এইটাকে পিপলস উইল, দেখেন আমাদের একটা কথা হচ্ছে যে জনগণের সার্বভৌম ইচ্ছার একটা এক্সপ্রেশন আকারে এই জুলাই সনদকে আমরা দেখতে চাই। এটা যদি করেন তাহলে এটা অনেক বেশি প্রোটেক্টেড হবে, আইনি যুক্তিটা নিশ্চিত হবে। এই মুহূর্তে যে রাজনৈতিক দ্বন্দ্ব দেখতে পাচ্ছি সেটি কোনোভাবে নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে কিনা, আমি মনে করি যে আপনার কাছে রেখে যাচ্ছি। আবারও বিরতির সময় হয়েছে, আবার আমন্ত্রণ। আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুজালেম নিবেদিত দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। সারোয়ার তুষার, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে আমরা যে জটিলতা দেখছি, সেই জটিলতার প্রভাব কোনোভাবে নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে কিনা? নিশ্চয়ই আপনি অবগত আছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের 3য় দফা মেয়াদ বাড়ানো হয়েছে। হ্যাঁ, তারা হয়তো বাড়িয়েছে, কারণ কি তারা যেটা ফেস করা দরকার এটা ফেস করতে চায় না। এই যে আপনি নিজেই বললেন যে আমি এভাবে সংস্কারটা করব, তাহলে আপনি সেই টেক্সটগুলো, সেই প্রক্রিয়াগুলো সবার সামনে খোলাসা করেন, তাহলে তো আর বারবার এরকম বাড়াতে হয় না, অল্প অল্প করে বাড়িয়ে কতদিন বাড়াবেন। তবে আমি মনে করি যে নির্বাচনের ক্ষেত্রে এটার কোনো প্রভাব পড়বে না, এবং জুলাই সনদ নিয়ে যেটাকে জটিলতা বলছেন, এই জটিলতা আসলে আমাদের ঐতিহাসিক অভিজ্ঞতা এবং আপনি বলতে পারেন এক ধরনের ট্রমার কারণে, যে আমাদের অতীতে বারবার এরকম প্রতিশ্রুতি ভঙ্গের নজির আছে, এই কারণে এক ধরনের ফার্মনেস আছে বা দৃঢ়তা আছে যে আমরা এটা এভাবেই চাই। কিন্তু সেটা সরকার তো নিজে বলেছে যে আমরা জুলাই সনদ আদেশ বাস্তবায়ন আদেশ দেব, এবং এরপর গণভোট হবে, এবং এরপরে আপনার আগামী পার্লামেন্টে ডুয়েল রোল থাকবে। এই চাপিয়ে দিলে কি সংস্কার আদায় হবে না? এটা তো চাপিয়ে দেয়া না। এই যে আমি 3টা জিনিস বললাম, আদেশ, গণভোট এবং এরপরে দ্বৈত ভূমিকা পার্লামেন্টের, এটাতে তো সমস্ত দল, সারা জাতি দেখেছে, সকল দল এটাতে একমত হয়েছে, হওয়ার পরে এখানে আলোচনাটা শেষ হয়েছে। তাহলে আপনি যখন এই রোডম্যাপটা একটা আদেশের মধ্যে দিয়ে আনবেন, ওই টেক্সটটা যখন দেখাবেন, তখন তো আমরাও খুশি খুশি মনে সাইন করবো, অসুবিধা নাই। কিন্তু আমরা এটা না দেখে সাইন করতে চাচ্ছি না, কারণ খুব মানে একেবারে ঐতিহাসিক অভিজ্ঞতা তো আছেই, এই নিকট অতীতের অভিজ্ঞতাও খুব ভালো না। ঘোষণাপত্র নিয়েই কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে, এটাকে একটা দলের ম্যানিফেস্টোর মতো বানিয়ে ফেলা হয়েছে। যে ইতিহাসটা এখানে বলা হয়েছে, ওখানে দেখবেন আপনি সিপাহী জনতার বিপ্লব বলা হচ্ছে, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানকে আন্দোলন বলা হচ্ছে। আপনি একটু ভেবে দেখেন, সিপাহী জনতার বিপ্লব আমরা অবশ্যই সেটাকে স্বীকার করি, তো এইটা কি জুলাই গণ অভ্যুত্থানকে আন্দোলন? জাস্ট একটা আন্দোলন না। তাহলে এবং আপনি দেখবেন যে সেখানে মানে একটা বিশেষ দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে। এই টেক্সটটা কিন্তু শুরুতে ছিল না, খসড়ায় আমরা তো দুইটা মিলিয়ে পড়েছি, খসড়া এবং ফাইনালটা দেখলেই এটা পরিষ্কার হয়ে যায়। এই জন্য আমরা এবার, এবং এই সনদের টেক্সটের মধ্যেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে সংগঠিত গণ অভ্যুত্থান, এই কথাটা ছিল, এটাকে এখন, এবং এটা তো হিস্টোরিক্যাল ফ্যাক্ট,
এই কথাটাকে এখন এটা মানে অমিট করে দেওয়া হয়েছে ফাইনাল টেক্সট থেকে। এই জিনিসগুলোর কারণে আমাদের মধ্যে আশঙ্কা আছে এবং এই আশঙ্কা থেকে আমরা নিশ্চয়তা চাচ্ছি। নিশ্চয়তা পেলে আমরা অবশ্যই সাইন করবো এবং নির্বাচনের কেন্দ্রিক কোনো সমস্যা এটা হবে না, কারণ আমরা কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আমরা কিন্তু বলেছি যে এই মাসে আমরা প্রার্থীদের নাম ঘোষণা করব এবং অন্যান্য প্রার্থীদের কেউ কেউ বলছেন যে শাপলা প্রতীক না পেলে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না, আসলে কি তাই? আমরা তো আমাদের মতো করে প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন কমিশন যদি না চায় আমরা ইলেকশনে আসি, এটা যদি নির্বাচন কমিশন না চায় তাহলে আমরা কি করতে পারি? আমরা তো শাপলার ক্ষেত্রে বলেছি যে শাপলা দেওয়ার ক্ষেত্রে আপনি বলেন আমাকে দেবেন না, কি কারণে দেবেন না, আপনি ওই সেই আইনি ব্যাকগ্রাউন্ডটা দেখান। আপনি তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, আপনার প্রত্যেকটা কথা প্রত্যেকটা অবস্থান হতে হবে আইন দ্বারা সিদ্ধ, সাংবিধানিকভাবে সিদ্ধ। আপনি যদি একবার বলেন জাতীয় প্রতীক, তখন আমরা যখন দেখালাম যেটা জাতীয় প্রতীক না, আমরা কেন জাতীয় প্রতীক না সেটা আমরা একেবারে লিখিতভাবে। স্যার তো আমি যদি ভিন্ন প্রশ্ন রাখি যে শাপলাতেই কেন অনর এনসিপি, শাপলার বিশেষত্বটা আসলে কি? মানে শাপলা দেয়া যাবে না কেন? আমরা তো এটা বুঝতে পারছি না যে শাপলা কেন দেয়া যাবে না। এবং শাপলা পাওয়ার ক্ষেত্রে তাদের খসড়া তালিকায় দেখে আমরা একটা প্রতীক সিলেক্ট করলাম এবং সেটা আমরা নিবন্ধনের ক্ষেত্রে চাইলাম। এবং দেখেন কেন এই প্রশ্নটা সুন্দর একটা প্রশ্ন, ভালো প্রশ্ন, যে যখন আমরা নিবন্ধনটা চাইলাম তখন আমরা এরপরেই জুলাই পদযাত্রা শুরু হয়েছে। জুলাই পদযাত্রা এটা আমরা নিবন্ধনে চাওয়ার পরে জনগণ যখন পদযাত্রা বিভিন্ন জেলায় এই শাপলা খাল বিল থেকে শাপলা নিয়ে এসেছে এবং তাদের মধ্যে এই শাপলা কেন্দ্রিক যে একটা অনুভূতি তৈরি হয়েছে, এখন রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক দল যেহেতু জনগণের প্রতিনিধিত্ব করে, ফলে এখন আমাদের কাজ হয়ে গেছে জনগণের এই অনুভূতিকে সম্মান করা, জনগণের অনুভূতিকে প্রোটেক্ট করা। এই কারণে আমাদের শাপলার কোনো বিকল্প নাই। মানে আমরা যদি যারা আমাদের সম্ভাব্য সাপোর্টার, যারা আমাদের সমর্থক, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, তাদের শাপলা কেন্দ্রিক অনুভূতিকে আমরা যদি প্রোটেক্ট করতে না পারি তাহলে আমরা অন্য কি করব? এই কারণে আমাদের কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে তাদের আগের অবস্থানেই তারা আছে। হ্যাঁ, মানে এটা তো অযৌক্তিক অবস্থান, আমি সেটাই বলছি। আপনি একদিকে জাতীয় লীগের মতো দলকে নিবন্ধন দেবেন যাদের কোনো কার্যালয় নাই, যারা স্থায়ী যে ঠিকানাটা দিয়েছে কেন্দ্রীয় কার্যালয়ের, ওই জায়গাটার ওইরকম নামে কোনো জায়গাই নাই। তাদের সভাপতির নাম আপনি জানেন, সাধারণ সম্পাদকের নাম জানেন, আপনি গত কয়েক মাসে তাদের কোনো কার্যক্রম দেখেছেন? কোনো কিছু নাই। আপনি তাকে নিবন্ধন দিয়ে বসে আছেন এই ইলেকশন কমিশন। এবং যখন আমরা শাপলা চাইলাম, ইলেকশন কমিশনের সামনে কি ড্রাইভার অ্যাসোসিয়েশন সামথিং, তারা গিয়ে শাপলা না দেওয়ার জন্য আবেদন করা শুরু করেছে। এটা তো নামানো হচ্ছে, তাদেরকে বোঝানো যায়। এবং বাংলাদেশ কংগ্রেস নামে আরেকটা ভুইফোর দল যারা ডামি ইলেকশনে অংশ নিয়েছিল, তারা এখন আবার শাপলা চাওয়া শুরু করেছে। মানে হচ্ছে একটা অযথা জটিলতা এবং এনসিপিকে একটা ভোগান্তির মধ্যে ফেলার জন্য এই কাজগুলো করা হচ্ছে। রাশেদ খান, জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে আমরা নানা রাজনৈতিক দলের নানা মত দেখতেই পাচ্ছি। নির্বাচনের আগে আমরা একই বাস্তবতা দেখব কিনা, যে ভিন্ন ভিন্ন অবস্থান নিয়ে নির্বাচনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো? দেখেন, বাংলাদেশে অবশ্যই নির্বাচন হতে হবে এবং এই সংস্কারের জন্য নির্বাচন। হাসিনা কেন ফ্যাসিস্ট হলো? এর কারণটা হলো যে সে আসলে নির্বাচনী ব্যবস্থা একদম ধ্বংস করে দিয়েছিল। সুতরাং বাংলাদেশে অবশ্যই সেই নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে হবে এবং সেই ব্যবস্থা তৈরি করার জন্য নির্বাচনটা গুরুত্বপূর্ণ। এবং গতকাল প্রধান উপদেষ্টা তিনি স্পষ্ট করেছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই। এই হবেই শব্দটা তিনি উচ্চারণ করেছেন এবং অন্যান্য উপদেষ্টারা তারাও আসলে নির্বাচনের ব্যাপারে তারাও আগ্রহী। এখন এনসিপি নতুন দল হিসেবে তাদের উচিত নির্বাচন ফেস করা। আমার কাছে মনে হয় যে অবশ্যই তারা নির্বাচনে যাবে। তবে একটি বিষয় তাদের আমার কাছে মনে হচ্ছে যৌক্তিক, সরকার এই অনুষ্ঠানের আগে যে কাজটি করতে পারত সেটি হলো যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, এটা আসলে প্রজ্ঞাপন আকারে জারি করতে পারত, এটাতে কোনো সমস্যা ছিল না। এবং এইটা যদি জারি করত সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এনসিপি কিছুটা নমনীয় হতো। আজকে রাতের ভিতরে যদি সম্ভব হয় সরকার উচিত হবে বা কালকের মধ্যে এটা জারি করা। এবং এই ব্যাপারে বিএনপি, গণ অধিকার পরিষদ, এনসিপি বা অন্যান্য দল, জামাত ইসলাম সবাই যেহেতু ঐক্যমতের জায়গায় আসছে, সুতরাং এটা এক সপ্তাহ পরে করবেন বা আগে করবেন সমস্যা তো নাই, তাই না? আগেই করে ফেলেন। কিন্তু আমরা যখন দেখছি যে নির্বাচন ঘনিয়ে আসছে তখন উপদেষ্টাদের সেফ এক্সিটের বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানামুখী আলোচনা চলছে। সেই সঙ্গে আবার উপদেষ্টারা নানা ষড়যন্ত্রে লিপ্ত আরেকটি রাজনৈতিক দলের নায়েবে আমির এমন অভিযোগ করছে। কল রেকর্ড, তাই তো? জি, দেখেন, আপনার সাথে আমি কথা বলতে পারি, আপনি উপস্থাপিকা, আপনার সাথে অনেক টক শোতে আসি, তাই না? তো আপনি যদি আমার কলটা রেকর্ড করেন এটা কি ঠিক হবে? ঠিক তো হবে না। ঠিক এখন উপদেষ্টারা আপনার অনেক রাজনীতিবিদদের সাথে কথা বলে, আমাদের সাথে কথা বলে। মানে আমি যদি এই হোয়াটসঅ্যাপে আপনার ভয়েসটা বাড়িয়ে মানে স্পিকার দিয়ে আমি যদি আসলে কলটা রেকর্ড করি, ঠিক হবে? এইটা ব্ল্যাকমেইলিং, এটা অন্যায়, অপরাধ। বরং জামাতের যে নায়েবে আমির তাহের সাহেব যে কথা বলেছেন, জামাত যদি আসলে কোনো গণতান্ত্রিক দল হয়ে থাকে অবশ্যই তাকে কারণ দর্শনের নোটিশ দেবে। অন্যথায় জামাত এটাকে কোনোভাবেই আসলে মানে জেনেতন ব্যাপার হিসেবে নিতে পারে না। এবং সরকারের উচিত হবে জামাতের এই নেতার যে বক্তব্য এই ব্যাপারে জবাবদিহিতা চাওয়া। ধন্যবাদ জানাচ্ছি রাশেদ খান। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দু লাইনে যদি শেষ করেন। আচ্ছা, দেখেন, আমি আরেকটু বলি। তুষার ভাই যেটি বললেন, তিনি বললেন যে আগামী সংসদকে দ্বৈত ক্ষমতা দিতে হবে। একটা হলো যে গাঠনিক শক্তি বা আপনার কনস্টিটিউশন পাওয়ার,
এই যে আপনি পাওয়ারটা পাচ্ছেন কিসের মাধ্যমে, এটা পাচ্ছেন গণভোটের মাধ্যমে, এবং গণভোটটা করবেন কিসের মাধ্যমে, এটার ভিত্তি হলো, আইনগত ভিত্তি হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ। সরকার যে অনুষ্ঠানটা করছে, আমি আলী রিয়াজের বক্তব্য দেখলাম, তিনি বলছেন যে আমরা মূলত সরকারের কাছে জুলাই শেষ জাতীয় করবেন সনদ রাশিদ খান। বাস্তবায়ন আদেশটা করার জন্য আমরা একটা সুপারিশ দিব। অর্থাৎ এনসিপি যে কথাগুলো বলছে, আমার মনে হয় যে কালকের অনুষ্ঠানে তাদের যাওয়া উচিত হবে। ধন্যবাদ অন্যথায় জানাচ্ছি হটকারী রাশিদ খান, সিদ্ধান্ত নিলে ধন্যবাদ সেটা জানাচ্ছি আসলে স্যার রাজনীতির তুষার জন্য আপনাকে। আমরা ভুল আমাদের হবে। আয়োজনের একেবারে শেষ পর্যায়ে শেষ করছি দেশবন্ধার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।